বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। কেন শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে মাথা ঘামাচ্ছে জাতিসংঘ? আন্তর্জাতিক মহলের চাপে পড়েছে বাংলাদেশ। মানবাধিকার লঙ্ঘন, বিতর্কিত নির্বাচন সব মিলিয়ে এবার শেখ হাসিনার পদত্যাগপত্র চায় জাতিসংঘের হায়ার। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা। বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব হাসিনা খুন করেছেন এমন প্রমাণ নেই, জেরার মুখে স্বীকার করলেন প্রথম সাক্ষী। হতাশ ইউনূস পক্ষ, তবে কি নির্দোষ প্রমাণিত হতে যাচ্ছেন শেখ হাসিনা? থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব গুলশানের চাঁদাবাজির 10 লাখ টাকা ভাগ বাটোয়ার বিবরণ দিলেন রিয়াদ। ফেঁসে যাচ্ছেন প্রধান সমন্বয়করা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে বাগেরহাটে বিএনপি দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র, আহত 50। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শেষে জানিয়ে দেব ঝিনাইদহে ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র মহড়া, বিএনপির কার্যালয়ে হামলা ও আগুন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা। বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। দেশ ছেড়ে ভারতে চলে যান তৎকালীন আওয়ামী সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দাবি, সংবিধান অনুযায়ী তিনি এখনও দেশের বৈধ প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ফোনালাপে এমন দাবি করেছেন তিনি। তার দাবি, দেশ ছাড়ার আগে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু নিরাপত্তার কারণে গণভবন থেকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেননি। তার এমন দাবির পরিপ্রেক্ষিতে ফেসবুকে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বরাত দিয়ে বেশ কিছু দাবি ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, আগামী 7 দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘ সদর দপ্তরে জমা দিতে না পারলে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ। গতকাল দিবাগত রাত থেকে ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে এসব দাবি করা হয়। পোস্টগুলোতে দাবি করা হয়, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাতের রিট এবং ভারত, চীন সহ বিভিন্ন রাষ্ট্রের সমর্থনের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই পোস্টে আরও দাবি করা হয়, শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে। তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবেন। পোস্টগুলো আল জাজিরার সংবাদটি কখন প্রকাশিত হয়েছে এ সম্পর্কিত কোনো তথ্য নেই। হাসিনা খুন করেছেন এমন প্রমাণ নেই, জেরার মুখে স্বীকার করলেন প্রথম সাক্ষী। হতাশ ইউনূস পক্ষ, তবে কি নির্দোষ প্রমাণিত হতে যাচ্ছেন শেখ হাসিনা? ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মঙ্গলবার শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানি চলছে। মঙ্গলবার রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে জেরা করা হতে পারে। কারাগার থেকে তাকে ট্রাইব্যুনালে 1 নম্বর এজলাসে আনা হয়েছে। তিনি বাংলাদেশ পুলিশের সাবেক প্রধান। মঙ্গলবারও ফের জুলাই আন্দোলনের আহত এবং নিহতদের পরিবারের সদস্যদেরও জেরা করা হতে পারে। এমন কয়েকজন সাক্ষীকে পুলিশ পহরা দিয়ে নিয়ে আসা হয়েছে। এদিকে প্রথম সাক্ষীর বয়ানে চরম অস্বস্তিতে পড়েছে ইউনূস সরকার পক্ষ। প্রথম সাক্ষী খোকন চন্দ্র বর্মন ঢাকার একজন মাইক্রোবাস চালক। গণ অভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়িতে তার চোখে মুখে গুলির আঘাত লাগে। ট্রাইব্যুনালের বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারকে তিনি মাস্ক পরে তার আঘাত দেখান। তার মুখ বিকৃত হয়ে গিয়েছে। যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে 6 জন নিহত এবং বহু মানুষ আহত হন। খোকন চন্দ্র বর্মন তাদের একজন। তিনি শুনানিতে বলেন, শেখ হাসিনা হাজার হাজার খুন করেছেন। তিনি নিজে পুলিশের গুলিতে আহত হয়েছেন। এই ট্রাইব্যুনাল শেখ হাসিনা বয়কট করেছেন।
তবে আইন মেনে সরকার হাসিনার হয়ে মামলা লড়তে একজন আইনজীবীকে নিয়োগ করেছেন। সেই আইনজীবী আমির হোসেন প্রথম সাক্ষী খোকনচন্দ্র বর্মনকে প্রশ্ন করেন, আপনি যে বলছেন শেখ হাসিনা হাজার হাজার খুন করেছেন, এর কোনো প্রমাণ আছে কি? জবাবে খোকনচন্দ্র বর্মন মুখ নিচু করে বলেন, না, আমার কাছে কোনো প্রমাণ নেই। শুনেছি উনি হাজার হাজার মানুষ খুন করেছেন। হাসিনার আইনজীবী এরপর প্রশ্ন করেন, আপনি যে পুলিশের গুলিতে আহত হয়েছেন তার প্রমাণ কি? তিনি ফরেনসিক রিপোর্ট দেখাতে চান, যা থেকে বুলেটের চরিত্র বোঝা যায়। রাষ্ট্রপক্ষ এই রিপোর্ট দেখাতে পারেননি। হাসিনার পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী এরপর খোকনচন্দ্র বর্মনকে বলেন, যাত্রা বাড়িতে অভ্যুত্থানকারীদের গুলিতে বহু পুলিশ নিহত ও আহত হয়েছেন দেশি বন্দুকের গুলিতে। আপনার আঘাত দেখে মনে হচ্ছে আপনিও দেশি বন্দুকের গুলিতে আহত হয়েছেন, অর্থাৎ আন্দোলনকারীদের ছোড়া গুলিতে আপনি আহত হয়েছেন। এই কথা শুনে সাক্ষী খোকনচন্দ্র বর্মন উত্তেজিত হয়ে পড়েন। গুলিশানের চাঁদাবাজি 10 লাখ টাকার ভাট বাটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ, ফেঁসে যাচ্ছেন প্রধান সমন্বয়করা। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত আহ্বায়ক সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ স্বীকার করেছেন, তিনি সাবেক সংসদ সদস্য শামী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরের কাছ থেকে 10 লাখ টাকা চাঁদা আদায় করেছেন। রোববার 3 আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেফাতুল্লাহ খাস কামরায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি এই কথা বলেন। গত 27 জুলাই চাঁদাবাজির মামলায় রিয়াদকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন। আদালত সূত্রে জানা গেছে, জবানবন্দিতে রিয়াদ জানিয়েছেন, তিনি ও তার সহযোগীরা প্রথমে 10 লাখ টাকা চাঁদা আদায় করেন। এর মধ্যে 5 লাখ টাকা নিজে রাখেন এবং বাকি 5 লাখ টাকা অন্যদের মধ্যে ভাগ করে দেন। বাগেরহাটের রামপালে ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 50 জন আহত হয়েছেন। রোববার 3 আগস্ট বিকেল 4টা থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় প্রতিপক্ষের লোকজনকে মারধরের পাশাপাশি বাজারের অন্তত 20টি দোকান ও পাশের কয়েকটি বাড়ি ভাঙচুর করেছে নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রামপাল উপজেলার মল্লিকিরবের ইউনিয়ন বিএনপি সম্মেলনকে কেন্দ্র করে কয়েক মাস ধরে 2 সভাপতি প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলে আসছিল। বিভিন্ন সময় উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে ইউনিয়নের বেতবুনিয়া পাকা রাস্তার মাথায় শামীম হাসান পলক সহ 11 জনকে মারধর করে। ওই রাতে আহতদের মধ্যে কয়েকজনকে বাগেরহাট 250 শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। ঝিনাইদহে ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র মহড়াও বিএনপির কার্যালয়ে হামলা ও আগুন। 2024-এর 4 আগস্ট এক দফা ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কারফিউ ভেঙে দেশজুড়ে বিক্ষোভের ঘোষণা আসে। অসহযোগ আন্দোলনের ঘোষণার মধ্য দিয়ে ছাত্র জনতার কোটা সংস্কার আন্দোলন পরিণত হয় গণ অভ্যুত্থানে। নির্বিচারে ছাত্র জনতার উপর লাগাতার হত্যাকাণ্ড ও পুলিশি নির্যাতনের প্রতিবাদে 2024-এর 4 আগস্ট বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঝিনাইদহ শহর। এদিন সকাল থেকে শহরে বিপুল সংখ্যক পুলিশ ও বিজেপি মোতায়েন করে তৎকালীন আওয়ামী প্রশাসন। ঝিনাইদহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বৃদ্ধি করা হয় গোয়েন্দার নজরদারি। শহরের মেস, ছাত্রাবাস, পাড়া মহল্লায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তল্লাশি শুরু করে। আন্দোলনকারী ছাত্র জনতা সংঘবদ্ধ হয়ে 4 আগস্ট সকালে ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিল বের করে। আরেকটি মিছিল বের হয় ঝিনাইদহ সিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসার সামনে থেকে। ছাত্র জনতা দীর্ঘ ওই মিছিলে পুলিশ ও ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। এতে আহত হন অন্তত 6 জন। একই দিনে দুপুরে ঝিনাইদহ শহরের পায়রা চত্বর দখলে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্র জনতা। সেখানে পুলিশ ও ছাত্রলীগ হামলা চালায়। পুলিশের রাবার বুলেটে গুলিবিদ্ধ হয় অন্তত 14 জন শিক্ষার্থী। পরে তারা ছত্রভঙ্গ হয়ে কর্মসূচি শেষ করে। বিকেল 5টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা শহর জুড়ে সশস্ত্র মহড়া দেয়। এক পর্যায়ে জেলা বিএনপির কার্যালয়ে আগুন দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।